চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন। পরে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন। বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ মনে করে বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে। অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে ৬৪.১০% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে। অন্যদিকে ১৫.৩% মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং ১৭.৯% মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর, বিশেষত ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মানবাধিকার কর্মী নূর খান জানান, এসব আক্রমণের পেছনের রাজনৈতিক ও ধর্মীয় উভয় কারণ কাজ করছে। পঞ্চগড়ে আহমদীয় সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা এর উদাহরণ। তবে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের উদ্যোগে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সহযোগিতা না করলে কমিশন শক্তিশালী হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে না হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে না। বদিউল আলম মজুমদার আরও বলেন, গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন। বলেন, গত ৩ নির্বাচনে কেউ ইচ্ছে করে সত্য কথা বলেনি, আর কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে। রাঙামাটি শহরের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবন বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় উল্টে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পুলিশ তাদের আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। রাজধানীর বনানী রেল ক্রসিং এলাকায় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে ওই যুবককে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে খুলনার সোনাডাঙ্গায় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর উপর বড় ধরনের হামলা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। কয়েক বছরের মধ্যেই প্রথম বিদ্রোহীরা সেখানকার কিছু এলাকা দখল করে নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুপক্ষের সংঘর্ষে ১৮০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসলামী জঙ্গি গোষ্ঠী হায়াত আল তাহরির আল শাম বা HTS ও এর মিত্র গোষ্ঠীগুলো বলছে, গত বুধবার থেকে লড়াই শুরু হওয়ার পর তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি ছোট শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনীগুলো বড় ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলা করছে এবং বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। দেশটিতে ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে সরকার দমনপীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর থেকে এই লড়াইয়ে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শুধু ইদলিবই এখন
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে 40 লাখ মানুষের বেশি মানুষের বসবাস, তাদের বেশিরভাগই চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছে। এসব মানুষ মানবেতর জীবনযাপন করছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে অন্তত 6টি জায়গায় ইসরায়েল হামলা করেছে। গত বুধবার ভোর 4টা থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়। গৃহহীন মানুষ ঘরে ফিরতে শুরু করে, কিন্তু এর মধ্যেই ইসরায়েলের হামলা চুক্তির লঙ্ঘন বলে দাবি করেছে লেবানন। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে। এছাড়া গাজাতেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। তবে ইসরায়েলের সেনারা জানিয়েছে, সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুড়েছে, কারণ সেখানে সন্দেহভাজনদের দেখা গিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে আক্রমণ হয়েছে বলে তারা জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 42 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার উপত্যকাটির বিভিন্ন এলাকা জুড়ে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 44,330 জন ছাড়িয়েছে। আহত হয়েছে আরও 1,04,933 জন। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রস্তুত বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, হামাস যতদিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেবে ততদিন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা।